একটা বিশাল পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে সূর্যোদয় দেখা, একটা বিশাল হ্রদে পা ডুবিয়ে থাকা জানিয়ে আছে হাজারো কল্পকাহিনী। ছোট একটা শখের জন্য একদিনে 400 কিলোমিটার বাইক চালানো। টু সাম পিপল ইটস স্টুপিডিটি, বাট টু মি ইটস লাইফ। Ladies and gentlemen, I am Tajul Islam Lam, and here I present to you a few days of my life with Honda NX200. খাড়া একটু বেশি, খাড়া বেশি দাদা। এই জায়গায় যে নামছি আমার তারপরেও তেমন একটা ভয় করে নাই, বাট ওই যে লাস্ট যে পর্যন্ত উঠলাম ওখানে উঠতেও ওখান থেকে নামতে আমার আবার মানে হেভি একটা ভয় লাগছে। এ নিশাদ কো, নিশাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বাইক লাভার ব্যাচেলর, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। রোজা রমজানের দিন, আমি আজকে রোজা আছি। অ্যান্ড এখন সময় হচ্ছে দুপুর 2:44। আমি হচ্ছে সকালে সেহরি করে বের হয়েছিলাম ঢাকা থেকে। অ্যান্ড ঢাকা থেকে এখন পর্যন্ত আমি 352 কিলোমিটার চলেছি। এখন আমার অবস্থান হচ্ছে আমি ওয়াই জাংশন পার করেছি বান্দরবানে, অ্যান্ড যাচ্ছি হচ্ছে রুমার দিকে। রুমা থেকে যাব হচ্ছে আমরা বগালেক, বগালেক থেকে যাব কেওক্রাডং। এটা হচ্ছে আজকের প্ল্যান প্রোগ্রাম। বাইক যেটা নিয়ে আসছি এটা হচ্ছে হোন্ডা NX200। এই বাইকটা যখন বাংলাদেশে মার্কেটে লঞ্চ হয়, আমি যখন টেস্ট রাইড দিয়ে একটা ভিডিও করি, আমি তখনই বলেছিলাম যে যদি আমি কোনোদিন সুযোগ পাই তাহলে এই বাইকটা নিয়ে আমি তো একটা লং রাইডে যাবই। ফাইনালি একটা লং রাইডে আসতে পারছি এই বাইকটা নিয়ে, সেটাও আবার যেন তেন জায়গায় না, পাহাড়ে। আচ্ছা, এইখানে যে এতগুলা ড্রাম রাখা, এটা সম্ভবত এখান থেকে পানি নিয়ে যায় লোকালসরা। এইসব এরিয়ায় পানি খুব মূল্যবান একটা জিনিস। আমরা যারা সমতলে থাকি তাদের কাছে পানি তেমন একটা বেশি কিছু মনে হয় না। সব জায়গায় টিউবওয়েল আছে, মোটর আছে, মোটর চালু করে দিলেই পানি চলে আসে। এখানে মোটর লাগানোই যায় না। তো এই জন্য পাহাড়ের দিকে যারা আসবেন অবশ্যই পানি একটু কম অপচয় করবেন। আমার প্ল্যান হচ্ছে এখন এখান থেকে বগালেক পর্যন্ত যাব আমি সূর্যের আলো থাকতে থাকতে। দিনের বেলায় একটু বগালেক নামবো। এইখানে হচ্ছে রুমার আর্মি চেকপোস্ট, যেখান থেকে হচ্ছে গাইডের জন্য লিস্ট করে দেয়। ফাইনালি আমরা লিস্ট করে বের হলাম। তো আমরা বগালেক পর্যন্ত যাচ্ছি এবং কালকে যাচ্ছি আমরা কেওক্রাডং পর্যন্ত। আজকে আমাদের ইফতার হবে পাহাড়ের মাঝখানে। অনেকগুলো চেকপোস্ট পার করে আমরা মোটামুটি এখন হচ্ছে বগালেকের রোডে বাসতেছে। এখন সময় 4:38 অ্যান্ড টোটাল আমরা চলেছি 381 কিলোমিটার। এখন আপনারা যেটা নিয়ে এক্সাইটেড, NX200 নিয়ে আসছে, আপনারা অবশ্যই তো জানতে চান যে এই বাইকের ফিডব্যাক কেমন এই ট্যুরে, তাই না? ইফতারের এখন আর 1 ঘন্টা 10-20 মিনিটের মতো আছে। ঢাকা থেকে বের হয়ে উইথ পিলিয়ন চিটাগাং পর্যন্ত আসতে সিঙ্গেল একটা ব্রেক দেয় নেই। 250 কিলোমিটার পরে প্রথমবার থামছি। তো এই 250 কিলোমিটার একটানা চালানোর জন্য বাইকের কমফোর্ট লেভেল ভালো হওয়া লাগে, অ্যান্ড এটার কমফোর্ট লেভেল ভালো দেখেই আমি এইভাবে আসতে পারছি এই বাইকটা নিয়ে। অ্যান্ড এরপরে যদি পাওয়ার আউটপুটের কথা বলি, এটার ইঞ্জিনটা পাওয়ার ডেলিভারি করে একটু লিনিয়ার, বাট ওই যে 184 সিসি, এটার জন্য টর্ক 150 সিসিগুলোর থেকে বেশি। অ্যান্ড এটার অ্যাডভান্টেজটা আপনি ফিল করবেন। আমি এই যেই রাস্তায় এখন উঠতেছি, এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে উঁচু রাস্তাগুলোর মধ্যে একটা। অ্যান্ড কালকে যখন আমি কেওক্রাডং উঠবো, কেওক্রাডং হচ্ছে বর্তমানে বাংলাদেশের হাইয়েস্ট মোটরেবল রোড, এবং কেওক্রাডংয়ের চূড়া হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। আপনারা ভিডিওতে দেখতেই পারবেন কিভাবে কি উঠি। এই যে থার্ড গিয়ারে উঠতেছি, আরামে উঠতেছে। এই সিজনে তো রোজার মধ্যে এখন এখানে ট্যুরিস্ট খুবই কম। আমরা আছি কিছু পাগল মানুষজন। এর আগেও রোজার মধ্যে আমি ট্যুর দিছি। এর আগে রোজার মধ্যে আমি হচ্ছে তিন্দু গেছিলাম, এইবার কেওক্রাডং যাচ্ছি। পর্যন্ত এসে শেষ হলো। ওকে, যাক, বাইক ভালো কন্ট্রোলে আসে। আবার ওই যে ওই দিক দিয়ে রাস্তা উঠে গেছে। এই তো এখানে মনে হয় লাস্ট উপরে ওঠার যে খাড়াগুলো শুরু হয়। ইয়াপ, আঁকা বাঁকা রাস্তার সতর্ক বার্তা। আমি এখনো থার্ড গিয়ারে উঠতেছি। আমি আর কিছুক্ষণ মেবি থার্ড গিয়ারে উঠতে পারবো, এরপরে ফার্স্ট গিয়ারেও দিতে হয়। এই তো 40-এর থেকে স্পিড কমা শুরু হয়েছে, দ্যাট মিনস সেকেন্ড গিয়ার। এই কর্নারগুলা ভাই আপনি যদি সামনাসামনি না দেখেন, আপনি তাহলে বুঝতে পারবেন না যে এগুলা কি পার করতেছি। এগুলা ক্যামেরায় দেখে বোঝা যায় না যে এই রোডগুলোর কি অবস্থা। অ্যান্ড এটা হচ্ছে বগালেকে ওঠার লাস্ট ঢাল। এই ঢালটা উঠলে পরেই
সামনে পড়বে হচ্ছে বগা লেক। এই তো বগা লেকের কাটা পাহাড়, এই পাশে পাহাড় এই পাশে পাহাড় এবং কেটে মাঝখানে রাস্তা বানানো। টোটাল 396 কিলোমিটার চলছি আমরা এখন পর্যন্ত। ওই যে দেখা যাচ্ছে বগা লেক, আপনারা কি দেখতেছেন? ওই যে ওইটা হচ্ছে বগা লেক। ফাইনালি বাংলাদেশের সবচেয়ে উঁচু লেক পর্যন্ত পৌঁছে গেছি। আজকে আমাদের গন্তব্য এই পর্যন্তই, কাজ এখন বাজতেছে 5:35, একটু পরে হচ্ছে আমাদের ইফতার করতে হবে, আর 10-15 মিনিটের মতো আছে। অ্যান্ড আমরা আজকে যে কটেজটা নিয়েছি এটা হচ্ছে এখানকার যে আর্মি কটেজটা, এর ওপরের তলায়। এই যে বড় সড়ো বারান্দা, এখানে সিটিং স্পেস আছে, অ্যান্ড এদিক দিয়ে মনে হয় এন্ট্রি। না 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 না, এটা এন্ট্রি না। যেহেতু আমাদের রোজার মধ্যে এবার খাবার দাবারের কোনো খরচ নাই, তো আমরা ভাবলাম এবার আমরা একটু রুমের ওপরে স্পেন্ড করি। এই হচ্ছে রুমটা। ফাইনালি আমরা এবার একটা ভিডিও করার মতো রুম পাইছি, যেখানে হচ্ছে আমরা এখন আমাদের ইফতার রেডি করতেছি। অ্যান্ড দাদা কি কি বানাবা ইফতারে? পুরি, তারপরে জুস, তারপরে মানে এখানে অ্যাভেলেবল যা যা আইটেম আছে, কাজ হচ্ছে এখানে খাবারের অর্ডার দিলে খাবারটা দিতে টাইম লাগবে, খাবারটা দিতে 2-3 ঘন্টার, মানে অর্ডার দেওয়ার পরে আর কি বানানো শুরু করে। সো এখন আমরা খাবার অর্ডার দিলে অবশ্যই ইফতারের আগে পাবো না। সো এখন আশেপাশে যেগুলো আছে এগুলো দিয়ে আমরা ইফতার বানাচ্ছি। ছোটবেলায় যে আমরা পিকনিক খেতাম, ওই পিকনিকের মতো মজা লাগতেছে এবার। ইফতার করে হালকা পাতলা আরও কিছু খাবার দাবার খেয়ে রাতে আমরা একটা ঘুম দেই। সকালবেলা সেহেরির টাইমে উঠে সেহেরি করে সকাল 6টা থেকে শুরু করি আবার আমাদের রাইড। বগা লেক থেকে আমরা এখন রওনা দিচ্ছি কেওক্রাডংয়ের উদ্দেশ্যে সূর্যোদয় দেখার জন্য। বাট আশেপাশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে সূর্য মনে হয় উঠে গেছে, বাট ওটা আরেকটু উঁচু জায়গা, তো ওখান থেকে দেখতে আরেকটু মজা লাগবে, আরেকটু বেটার দেখা যাবে। আর এখন এদিককার ঠান্ডার পরিস্থিতি হচ্ছে রাইডিং জ্যাকেটের ভিতরে উইন্টার লাইনার নাই, এজন্য ঠান্ডায় মানতেছে না, প্রচুর ঠান্ডা এদিকে। ঢাকায় তো শীত চলে গেছে, বাট এদিকে শীত পুরাটাই আছে। এই যে এইখান থেকে খাড়া রাস্তাগুলো অলরেডি শুরু হয়ে গেছে। এটা ফার্স্ট গিয়ারে দিলে মনে হয় ফার্স্ট গিয়ারে একদম লাফায় উঠে যাবে। ফার্স্ট গিয়ারে সচরাচর দেওয়া লাগে না যদি স্পিড ভালো থাকে, বাট আমি আসলে ভ্লগ করতে করতে কথা বলতে বলতে স্পিড খুব একটা ভালো রাখতে পারি না। মানে বাইকের স্পিড ঠিকঠাক থাকলে তখন আর কথা বলার দিকে মনোযোগ থাকে না। এই যে এখন কিন্তু স্পিড বাড়তেছে আমার, সেকেন্ড গিয়ারে আমি আরামসে উঠতেছি, তার মানে এখন আমি সেকেন্ড গিয়ারে থাকতে পারি। যেইনি দেখা যাবে স্পিড কমতেছে, তার মানে হচ্ছে আমার গিয়ার কমাইতে হবে। এখন কর্নারিংয়ে আগেই এত লিন করানো যাবে না, কারণ টায়ারগুলো এখনও গরম হয় নাই। টায়ারগুলো একটু গরম হয়ে নিক, তারপরে থেকে কর্নারে লিন করানো যাবে আরামসে। এইটাই মনে হয় সেই জায়গা যেখানে সবাই পড়া যায়, নাকি আরেকটু আগায়? ওইটা মনে হয় আরেকটু আগায়। বাই দ্য ওয়ে আমি কিন্তু এখনো উইথ পিলিয়ন উঠতেছি। আগের বার এত কাশফুল ছিল না আশপাশে, এখন তো অনেক কাশফুল দেখা যাচ্ছে। এইখান থেকে দেখেন ঢালটা মনে হয় হালকা পাতলা বোঝা যাচ্ছে। আমি ব্রেকের উপরে রাখছি বাইক, এখন এই যে সেকেন্ড গিয়ারে দিয়ে দিলাম। অ্যান্ড এই তো এগুলো যাওয়ার সময় আবার উঠতে হয়। এইখানে একটু খাড়া আছে, পাহাড়ের মধ্যে চালানোর সব থেকে বড় টেকনিক এটাই যে ভাই আপনি সবসময় আপনার কন্ট্রোলের ভিতরে রেখে বাইক চালান, তাহলে ভাই সব ঠিক আছে। এটা হচ্ছে দার্জিলিং পাড়া, এই দিককার শেষ গ্রাম, এরপরে হচ্ছে কেওক্রাডংয়ের চূড়া। দার্জিলিং পাড়ার পরে আরও অনেকগুলো গ্রাম আছে, বাট ওইদিকে হচ্ছে আমাদেরকে যেতে দিবে না। এইদিকে আর 1-2টা ঢাল পার করলেই হচ্ছে কেওক্রাডং। ওই যে দূরে একটা বিল্ডিং দেখা যায়, ওইটাই হচ্ছে কেওক্রাডং। এখানকার বিল্ডিং দেখে আমি জাস্ট চিন্তা করতেছিলাম যে এখানে যে বিল্ডিংটা করছে, এখানে ইট বালু রড সিমেন্ট আনতে কীরকম খরচ পড়ছে। আপনি চিন্তা করতে পারেন, এখানে একটা 3তলা 4তলা বিল্ডিং, বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গে। অ্যান্ড এটা তেমন একটা কমার্শিয়াল জায়গাও না, এটা তো কিছুদিন আগে খুলে দিছে। এর আগ পর্যন্ত কিন্তু এই জায়গাটাতে তেমন একটা মানুষজন আসতো না। অ্যান্ড এটা মানুষজনের জন্যই করা, কটেজ বানানোর জন্যই করা।
এই যে এখানে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই একটা টার্নিং এর পরে আরেকটা বামে টার্ন নিলেই কিওগ্রাডং। এই তো কিওগ্রাডং এ এখন আপাতত এখানে একটা ব্যারিকেড দেওয়া। চলেন দেখি একটু দাঁড়াই। ফাইনালি আমরা চলে আসছি এখন কিওগ্রাডং অ্যান্ড এখন আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি। এইটুকু হচ্ছে কিওগ্রাডং এর পিক। রাস্তা তো নিচে, রাস্তা একদম পিক পর্যন্ত কিন্তু উঠে না, পিক পর্যন্ত আপনার হচ্ছে পায়ে হেঁটে উঠতে হবে। অ্যান্ড চলেন এখন গিয়ে আমরা সূর্যোদয় দেখি। এই তো এখান থেকে সূর্য দেখা যাচ্ছে, নিচে ওই জায়গা থেকে কিন্তু সূর্য দেখা যায় না, বাট এখানে উঠলে পরে মানে একদম পিকে যখন আপনি উঠবেন তখন থেকে সূর্য ক্লিয়ার দেখা যায়। হোয়াট আ প্লেস। এখন বলি আপনাদেরকে ওই বাইকটার কথা, যে বাইকটা দিয়ে এই প্লেস পর্যন্ত আসা গেছে, হোন্ডা NX200। হ্যাঁ আমি জানি আপনারা অনেকেই এক্সাইটেড থাকবেন এই বাইকটার ব্যাপারে একটু বিস্তারিত জানতে, যেহেতু বাইকটা নতুন আসছে। আমি জানি আপনারা এক্সাইটেড, এই জন্যই এই বাইকটা আমি এবার নিয়ে এসেছি। এই বাইকটার এই ট্যুরে যে যে জিনিসগুলো আমার ভালো লাগছে, প্রথমে ওই জিনিসগুলোর কথা বলি। প্রথমত এই বাইকের টায়ারটা আমার কাছে খুবই ভালো লাগছে। একদম 100-তে 100 একটা টায়ার দিছে, কোম্পানি ফিটেড। বাইকের মধ্যে যে ডুয়াল পারপাস টায়ারটা দিয়ে দিছে, এটা এই বাইকের সাথে খুব সুন্দর যায়। সেকেন্ড যে জিনিসটা আমার খুবই ভালো লাগছে, দ্যাট ইজ এই বাইকের হ্যান্ডেলবারটা। খুবই আপরাইট একটা হ্যান্ডেলবার অ্যান্ড খুবই কমফোর্টেবল একটা সিটিং পজিশন দেয়। আপনি যত লম্বা রাইডই করেন তেমন কোনো একটা প্যারা হবে না। একটা না, কোনো ব্রেক ছাড়া এই বাইক দিয়ে আমি 250 কিলোমিটার পর্যন্ত রাইড করছি, কোনো ব্রেক ছাড়া, বাইক থেকে একবারও না নেমে। অ্যান্ড টোটাল একদিনের আমার রাইড ছিল হচ্ছে 396 কিলোমিটার গতকালকে, অ্যান্ড আজকেও সব কিছু মিলে মোটামুটি ওরকমই হয়ে যাবে। থার্ড যে জিনিসটা আমার ভালো লাগছে সেটা হচ্ছে এই বাইকের স্টেবিলিটি, ব্যালেন্সিং, কন্ট্রোলিং খুবই ভালো এই বাইকের। এই তিনটা বিষয় আমার কাছে স্পেশালি ভালো লাগছে। সিটটা বেটার বাট এক্সট্রা অর্ডিনারি ভালো না। এটাতে বসে থাকতে তেমন একটা পেরেশানি হয় না, বাট এই সিটটা আরেকটু কমফোর্টেবল হতে পারতো, স্পেশালি পিলিয়ন সিটটা একটু। যদিও আমি পিলিয়ন সিটে বসেছিলাম না, পিলিয়ন সিটে বসেছিল নিশাদ, সো এটা ও ভালো বলতে পারবে। এই বাইকের স্পিডোমিটারটা আমার কাছে খুব ভালো লাগছে। স্পিডোমিটারটা ম্যানুভার করার জন্য সুইচগুলো এখানে, তো এটাও আমার কাছে খুব ভালো লাগছে যে এটা এই বাটনগুলো দিয়ে স্পিডোমিটারটা খুব সুন্দর করে কন্ট্রোল করা যায়। এরপরে বাদ বাকি আর যে জিনিসটা নিয়ে মানুষজনের কমপ্লেন থাকে সেটা হচ্ছে এই বাইকের সাসপেনশন ফিডব্যাক, যে সাসপেনশন ফিডব্যাকটা আরও একটু বেটার হতে পারতো। ওয়েল, আমি আপনাদেরকে এই জিনিসটা একটু বুঝাই বলি যে এই বাইকের যে সাসপেনশন ফিডব্যাকটা, হ্যাঁ সাসপেনশনটা একটু স্টিফার সাইডে। এটার একটা সুবিধা আছে, একটা অসুবিধা আছে। একটা অসুবিধা হচ্ছে আপনি যদি অতিরিক্ত ভাঙাচোরার মধ্যে বাইকটা নিয়ে যান, হ্যাঁ তাহলে আপনি ঝাঁকি অনুভব করবেন। সুবিধা হচ্ছে এটার জন্য হাই স্পিড স্টেবিলিটিটা ভালো হয়। এখন এই দুটো জিনিস একসাথেও করা যেত, অফরোডে বেটার ফিডব্যাক অ্যান্ড হাই স্পিড স্টেবিলিটি দুইটা একসাথে ভালো করা যেত, বাট সেই জন্য আবার এই সাসপেনশনের যে কস্টিং হতো ওটার জন্য বাইক কিন্তু আর এই বাজেটে থাকতো না, বাইকের প্রাইস বেড়ে যেত। সো বুঝতে হবে আপনার যে এটা একটা বাজেট বাইক। অনেকের যে বিষয়টা নিয়ে কনসার্ন থাকে যে একটা এয়ার কুলড ইঞ্জিন হিট হয় কিনা। ওয়েল, এই 396 কিলোমিটার একদিনের রাইডে আমি তেমন কোনো একটা হিটিং ইস্যু পাই নাই। এর মধ্যে পাহাড়ি রাইডও আছে, এর মধ্যে হাইওয়ে রাইড আছে, এর মধ্যে সিটি রাইডও আছে। আমি আপনাদেরকে এই বাইকটার পারপাসটা বুঝাই। এটা একটা কমিউটার বাইকের ওপরে বেস করে বিল্ড করা। এটা রিজনটা হচ্ছে একটা বাজেট অ্যাডভেঞ্চার বাইক বিল্ড করা। বাংলাদেশে আরও যে অ্যাডভেঞ্চার বাইকগুলো আছে ওগুলোর প্রাইস কীরকম আপনারা জানেন, সো ওইটার থেকে এটা মোটামুটি অনেক কম প্রাইসেই পাওয়া যায়। তো এটা হচ্ছে তাদের জন্য যারা যারা একটা কমিউটার বাইক খুঁজছিলেন, বাট ওই কমিউটার বাইকটা যদি একটু ট্যুরিং ফ্রেন্ডলি হয় তাহলে আপনার জন্য আরও ভালো হয়। তো এইটা হচ্ছে ওই পারপাসে বানানো যে আপনি একটা কমিউটার বাইকের দামে একটা অ্যাডভেঞ্চার বাইক কিনতে পারবেন। নর্মালি কিন্তু একটা কমিউটার বাইকের দামে একটা অ্যাডভেঞ্চার বাইক পাওয়া যায় না। সো এটা হচ্ছে একটা বাজেট বাইক। ওই বাজেট হিসেবে যদি আপনি চিন্তা করেন, এই 3,15,000 টাকার বাজেটে আমি মনে করি NX200 এর কম্পিটিটর ট্যুরিংয়ের ক্ষেত্রে নাই। এই প্রাইস রেঞ্জের মধ্যে এইটা বেস্ট ট্যুরিং বাইক। এখন একটা অ্যাডভেঞ্চার বাইক নিয়ে ট্যুরে আসবো, বাট অ্যাডভেঞ্চারের পোকা কামড়াবে না তা তো হয় না, তাই না? হ্যাঁ, দাঁড়াও দেখি আগে। আমরা এখন আসছিলাম এখানে একটা পাহাড়ের রাস্তায়। এই যে দেখেন, এই জায়গাগুলো মনে হচ্ছে পাহাড় কেটে বানানো। এই রাস্তাটাও পুরোটা মাটির রাস্তা, মাটি অ্যান্ড বালু। যেই রাস্তায় আমি হচ্ছে খুব ভয় পাই, যে টাইপের রাস্তায়। নিশাদ একটু ডানে চাইপো, ডানে বামে চাইপো। তিন্দু যাওয়ার টাইমে এই টাইপের রাস্তায় আমি পড়ছিলাম, তো এই জন্য আর কি মনের ভিতরে একটা ভয় থাকে। এখানে পাকা রাস্তাগুলোর মতো এত অ্যাগ্রেসিভলি নামা যাবে না, একটু স্লো স্পিডে নামতে হবে বাস। এই হচ্ছে কাহিনী। রাস্তা খুব একটা বেশি খাড়া না, আই থিঙ্ক এই পাশ দিয়ে নামলে বেটার হবে।
এখানে হচ্ছে জাস্ট ব্রেক ধরার আগে মাথায় রাখতে হবে যে এটা মাটির রাস্তা, তো গ্রিপ করবে এখানে কম। অ্যান্ড রাস্তার দাগ দেখে বোঝা যাচ্ছে এইদিকে গাড়ি নামে, চাঁদের গাড়ি সম্ভবত নামে এদিকে। দুইটা লাইন দেখে বোঝা যায় যে এই রাস্তায় ট্রাক চলে বা চাঁদের গাড়ি চলে। আর যদি কোনো লাইন না থাকে, একটা সিঙ্গেল লাইন পাতলা, তাহলে ওইটা দেখে বোঝা যায় যে এইদিকে মানুষ হচ্ছে পায়ে হেঁটে হাঁটাচলা করে। এখানে বালু একটু বেশি। আমরা বেশি দূর অবশ্য যাবো না, এখান থেকে জাস্ট ঘুরে চলে আসবো। তুমি আগে নামবা? যাও, এদিক দিয়ে নামবা। আমার এই টাইপের জায়গাগুলো এক্সপ্লোর করতে খুবই ভালো লাগে, বাট একবার আমার জীবনে একবার যে আমি তিন্দু জায়গায় পড়ছিলাম, ওই একবার পড়া আমার লাইফের সব কনফিডেন্স নষ্ট করে দিছে কেন জানি। এখন আর নিজের উপরে ওই কনফিডেন্সটা আসে না যে হ্যাঁ যে কোনো জায়গা হোক আমি যাইতে পারবো। এই সমস্ত জায়গায় অবশ্য ট্র্যাকশন কন্ট্রোলটা বন্ধ করে নিলে ভালো, বাট মনে ছিল না বন্ধ করতে। হ্যাঁ উঠে গেছি, ট্র্যাকশন কন্ট্রোলে ঝামেলা করে নাই। এই বাইকের টায়ারটা খুব সুন্দর, এই জন্য এই সমস্ত জায়গাও খুব আরামসে যাওয়া যাচ্ছে। তুমি কি নামতে চাইতেছো না? এটা চক্কর মেরে নিশা যে জায়গায় আছে আরামসে রোদটা পাইবো। আমরা জাস্ট ব্যালেন্সে যাচ্ছি, আমার হচ্ছে নামার টাইমেই সমস্যা হয়। খাড়া একটু বেশি, খাড়া বেশি দাদা, খাড়া বেশি, ভালোই বেশি। দেখি এই নিচ পর্যন্ত নামি, নিচ পর্যন্ত যায় সিগন্যাল দেই। আমি এখন হচ্ছে এই পাশে চলে যাব। আমি ব্রেকগুলা মনে করেন ধরতেছি আবার ধরতেছি না, এইভাবে যাচ্ছি। টায়ারের গ্রিপ সেই ভাই, ওয়াও, একদম সেফলি সুন্দরভাবে নেমে গেছি। এখানে যদিও একটু পাথর আছে, বাট এটা প্যারা না। এরপরে যদি আরও কোনো ডাউন দেখি এরকম নামতে হবে, তাহলে আর নামবো না, এখান থেকে আমরা ঘুরে চলে যাব। এখন মনে হয় হালকা একটু খাড়া উঠতে হবে, কেন জানি না। এখন আবার হঠাৎ করে কনফিডেন্স ইজ ব্যাক, প্রচুর কনফিডেন্স আসতেছে এখন। ট্র্যাকশন কন্ট্রোলে বাড়ি দিতেছে, দাঁড়াও। সেটিং HSTC, এটা চাপ দিয়ে ধরে রাখলে বন্ধ হয়ে যাবে। ইয়েস, বন্ধ। ওকে, এইখান থেকে রাস্তা আরও অনেক যায়, বাট আর মনে হয় যাওয়ার দরকার নেই। আবার নামতে হবে, আবার উঠতে হবে, আবার নামতে হবে, আবার উঠতে হবে। অলরেডি আমরা যেই নামার জন্য মানে যে জায়গাটা উঠছি, এই উঠাটা একটু বেশি এক্সট্রিম হয়ে গেছে, মানে কোনো দরকার ছিল না। এটা দিয়ে আইলে ভালো হয়তো। এই পাশ দিয়ে আসো। তবে এইখানেও আমরা ভালো একটা ঢাল নামছি, যেটা এখন আমাদের উঠতে হবে। অ্যান্ড আই ওয়ান্ট টু টার্ন দ্য ট্র্যাকশন কন্ট্রোল অফ এগেন। ও আচ্ছা, রানিংয়ে আমি হচ্ছে সেটিংয়ে যাইতে পারবো না। এই তো বাইক অফ করলাম, সেটিং ফাংশন অফ, এই তো ব্যাক। উপরে এরকম জায়গায় উঠার টাইমে ট্র্যাকশন কন্ট্রোল অফ করে নিলে বেটার, আর নিচে নামার টাইমে ট্র্যাকশন কন্ট্রোল থাকলে আবার বেটার। এরকম জায়গায় উঠতে আমার তেমন কোনো সমস্যা হয় না, মেইনলি সমস্যাগুলো হয় হচ্ছে আমার নামতে। অ্যান্ড এই জায়গায় যে নামছি আমার তারপরেও তেমন একটা ভয় করে নাই, বাট ওই যে লাস্ট যে পর্যন্ত উঠলাম ওখানে উঠতেও ওখান থেকে নামতে আমার আবার মানে হেভি একটা ভয় লাগছে। ও নামার টাইমে আমি মনে হয় অন্য পাশ দিই, আরে এই যে এখানে থাকলেই ট্র্যাকশন কন্ট্রোল একটা বাড়ি দিত, অ্যান্ড শেষ, আর উঠা লাগতো না। ওরে বাপরে, এখানে একজন উঠতেছে, মানে নামতেছে RT8 দিয়ে। আপনি কি পারার? কথা বলার টাইম পাওয়া গেল না। এইসব জায়গায় স্লো করলেই শেষ। এই তো খুব একটা আর বেশি ওপরে যাইতে হবে না, মানে মেইনলি ডেঞ্জারাস যে দূরে জায়গায় আমরা নামছিলাম ওই দূরে জায়গায় আমরা আবার উঠে চলে আসছি। এই যে ঝাড়গুলা যে বের হয়ে আছে এগুলোর সাথে পায়ে বাড়ি লাগতেছে, হাতে বাড়ি লাগতেছে,
বাট এদিকে ঢুকে মজা লাগছে। এ নিশাদ কো, নিশাদ, হ্যাঁ হ্যাঁ ওপরে যাও। আরে আমি ওই জায়গা তো ভাই পুরো আনসেফ, ওই যে ওটাতে 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 কেন আনসেফ কেন? পুরো সাউন্ড টাউন্ড আর ভেমরুল টেমরুল ওরে এর ওরে তো পুরো দেখি ভেমরুল টেমরুল ওরে। বগালেক দেখা যাবে এরকম আরেকটা ভিউ পয়েন্টের সন্ধান পাইছি এই জায়গায় কেওক্রাডং থেকে ফেরত আসার পথে। অ্যান্ড এইটা হচ্ছে এই দিক দিয়ে উঠে। এই তো এখান থেকে দেখেন ওই যে দূরে দেখা যাচ্ছে ছোট্ট একটা পুকুরের মতো দেখা যাচ্ছে, ওটা বগালেক। এরিয়ার কথা যদি চিন্তা করেন অনেকটুকু এরিয়া, বাট এখানে আমরা যতটুকু দূরে আছি এই উঁচু থেকে দেখে মনে হয় যে ওটা ছোট্ট একটা এরিয়া। এরপরে বগালেকে ব্যাক করে আমরা যাই লেকে নামতে। এর আগের বার ভিডিও করে দেখাতে পারিনি, বাট বগালেকে নামলে আপনি একটু পাটা ভাসায় রাখলে ছোট ছোট মাছ আসবে আপনার পায়ে ছোট ছোট করে কামড় দিতে। হ্যাঁ, বাইরের দেশে যেরকম ফিশ স্পা নেওয়া হয়, এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উঁচু লেকে ন্যাচারাল ফিশ স্পা। ওকে গাইজ, নাও ইটস টাইম টু লিভ বগালেক। অ্যান্ড সামনে একটা ক্যামেরা লাগাইছেন, ক্যামেরা মাউন্ট করছি কেমনে দেখছেন? আমার কাছে একটা সাকশন মাউন্ট ছিল, ওই সাকশন মাউন্ট দিয়ে আমি এটা মিটারের ওপরে লাগাই দিছি। এমনি তো আপনাদের মিটার দেখার কোনো কাজ নাই। বাই বাই বগালেক। এখান থেকে শুরু হয় হচ্ছে সব থেকে বড় যে ঢালটা, মানে বগালেক থেকে নামার সময় সব থেকে বড় ঢাল। আমরা এখান থেকে খুব স্মুথলি নেমে যাব। আমাদের ট্যুরের কাহিনী এখানেই শেষ। ট্যুরের সেকেন্ড দিনও আমরা রোজা ছিলাম অ্যান্ড ইফতার করি আমরা চিটাগাংয়ে। আশা করি ভিডিওর স্টোরিটা আপনাদের ভালো লেগেছে। দেখা হবে এর পরের ভিডিওতে, পরের কোনো ট্যুরে অথবা পরের কোনো বাইক রিভিউয়ে। টিল দেন, stay subscribed, wear helmet, ride safe and keep watching Bike Lover Bachelor. Thank you.